হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন ভূত পোকা ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। নিয়মিত ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কাছে আপনাদের ঘটনাটি পাঠাতে ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে, ইমেল করুন আপনার ঘটনাটি পাঠিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। ঘটনাটি আমাদের পাশের দেশ ভারতের কলকাতা শহরের। পাঠিয়েছে এক লিসেনার। আমি ঝুম, কলকাতা শহরের হালিশ শহরে আমার বাড়ি। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর থেকে বাড়ি থেকে যাতায়াত করা খুব মুশকিল হয়ে পড়েছে। তাই বাবা মা ঠিক করলো আমাদের বাড়িটা ভাড়া দিয়ে আমাদের কলেজের আশেপাশে কোথাও ভাড়া নেবে। যে ভাবা সেই কাজ। বাবার পরিচিতি কয়েকজন বন্ধুকে উনি বলে রাখলেন। একজন লোক এলেন বাবার কাছে সেদিন 4 তারিখ সকাল 8টা। বাবা দরজা খুলে ওনাকে চিনতে পারলেন না। পরিচয় দিলেন ওনার নাম যিশু দাস। বাবার বন্ধু যে কানাডায় থাকে, শরৎ কাকু, তাকে পাঠিয়েছেন। শরৎ কাকা বাবা ছোটবেলার বন্ধু বলে বাবা শরৎ কাকাকে খুব বেশি বিশ্বাস করে। বাবা বলল, ও আচ্ছা, শরৎ পাঠিয়েছে, তাহলে তো কোনো কথাই নেই। আসুন আসুন দাদা, ঘরে আসুন, বসুন। এই বলে মাকে রান্নাঘরে গিয়ে চা তৈরি করতে বলল। মা বাবাকে একবার ডাক দিয়ে বলল, শরতের সাথে একবার কথা বলে নাও নাও না তুমি, সত্যি কি শরৎ পাঠিয়েছে কিনা। বাবা বলল, দেখো, এই সময়টা কানাডাতে রাত, এখন বিরক্ত করা ঠিক হবে না। ও, আমি পরে কথা বলে নেবনি। লোকটি বাড়ির বৃত্তান্ত দেওয়া শুরু করলেন। কথা শুনে যা বুঝলাম, বাড়িটির পিছনের গলি দিয়ে ঠিক 10 মিনিট হাঁটলে আমার কলেজ। এটা শুনে বাবা ও আমি দুজনে খুব খুশি হয়ে গেলাম। কিন্তু মা খুশি হতে পারছে না, কি জানি কি ভাবছে। লোকটা চলে যাওয়ার পর মা বাবাকে বলল, এত বড় বিল্ডিং বলছে, এত সুযোগ সুবিধা, তারপরে এত কম দামে ভাড়া দিচ্ছে, একটু খটকা লাগছে না তোমার? বাবা বলল, অত সব চিন্তা করো না, একবার গিয়ে দেখো, তারপর না হয় শরতের সাথে কথা বলবানি। আর তাছাড়া তুমি তো জানোই, শরতের ভাই সেই এলাকাতেই থাকতো। যাওয়ার সময় বাবা ওনাকে জিজ্ঞেস করেন, আচ্ছা, আপনি বলুন তো, ওই বিল্ডিংয়ের আপনি কে হন? উনি বললেন, আমি এক সময় ওই বিল্ডিংয়ের দারোয়ানের কাজ করতাম। এখন শরীর আর খাটে না, তাই চাকরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু ওই বিল্ডিংয়ে প্রায় 10 বছর কাজ করেছি। শরৎ আমাদের গ্রামেরও তো লোক। এই বলে প্রণাম বলে উনি চলে গেলেন। বাবা বলল, বলছি যে একটু চা নাস্তা নেবেন প্লিজ। উনি বললেন, না না, আমি কিছুই খাবো না, মানে এই সময়টাতে খাই না, আর তাছাড়া সকালে ঘর থেকে খেয়ে এসেছি তো। এই বলে উনি কেমন জানি একটা হাসি দিলেন, দেখে ভয় লাগছিল আমার। বিকালের দিকে আমরা সবাই ঠিকানা নিয়ে বিল্ডিংটার সামনে গেলাম। দেখতে পেলাম সেখানে একজন দারোয়ান বসা। তখন বিকেল 5টা হবে। বাবা ওনাকে বললেন, আমার বিল্ডিংটা 4র্থ তলার দক্ষিণের ঘরটা দেখতে এসেছি, ওইটা আমার, ওইটা আমরা ভাড়া নিব। উনি বললেন, ঠিক আছে চলেন। আমাদের দেখিয়ে নিয়ে আমাদের দেখিয়ে নিয়ে আসি সিঁড়ি দিয়ে উঠতেই তিনি বাবাকে বললেন, ঠিক মতো সব খবর নিয়ে এসেছেন তো? বাবা বললেন, মানে? না মানে, স্যারের সাথে যোগাযোগ হয়েছে আমাদের মালিকের সাথে? বাবা বলল, না, তবে আপনি নাম্বার দিলে তার সাথে একবার কথা বললে ভালো হতো। উনি পকেট থেকে বের করে একটা কার্ড বাবার কাছে ধরিয়ে দিল। ঘরটা সত্যি খুব সুন্দর, কিন্তু একটা জিনিস অবাক লাগছে, পুরো বিল্ডিংয়ে যেন কোনো মানুষ নেই। বাবা দারোয়ানকে জিজ্ঞেস করেন, এখানে কি কোনো ভাড়াটিয়া থাকে না, নাকি এখনো ভাড়া হয়নি? এত সুন্দর বিল্ডিং খালি পড়ে আছে কেন? উনি বাবার কথা উত্তর না দিয়ে বললেন, চলুন, দেখা শেষ হলে নিচে যাই। মা বাবা মা বরাবর বাবাকে বললেন, কিছু কিছু জিনিস খেয়াল করো, এত সুন্দর একটা বিল্ডিং, চারপাশে খোলামেলা, আলো হাওয়া বাতাস, কোনো কিছুর কমতি নেই। এই একে তো অনেক কম দাম, তার উপর বেশিরভাগ ফ্লোরে দরজা তালা লাগানো। আদৌ কোনো ভাড়াটিয়া এখানে থাকে? এসব বলতে বলতেই আমার বিল্ডিংয়ের নিচে চলে এলাম। আমরা সবাই মিলে গাড়িতে উঠতেই যাব, অমনি দরোয়ানটা আমার দিকে ছুটে এসে বললেন, কিছু মনে না করলে একটা সত্যি কথা বলবো? বাবা বললেন, বলেন। দয়া করে আমার স্যারের কানে যাতে এসব কথা না যায়।
না হলে আমার চাকরি থাকবে না। একটু পর আমিও এখান থেকে চলে যাব। রাতে এখানে থাকা মুশকিল হয়ে যায়। নিজেই বিল্ডিংয়ের সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে। উপরের দিকে তাকালে মনে হবে অনেকগুলো ভাড়াটিয়া রয়েছে। সব সবকিছু আমি নিজের চোখে দেখেছি। এরপর থেকে আমি বিকালের পর থেকে এখানে থাকি না। কিন্তু সত্যি বলতে এখানে কোনো ভাড়াটিয়া নেই। 2 মাস আগে 2জন ভাড়াটিয়া এসেছিল, 5 দিনের মাথায় ওনারা ঘর ছেড়ে চলে গেছেন। আমাদের মালিকরা হচ্ছেন 2 ভাই। এই বিল্ডিংটা পৈতৃক সূত্রে তাদের আমার মালিকের পাওয়া, কিন্তু ওনার বড় ভাইয়ের দাবি এটা ওনার। পেশাদের যে ধরে ওনার বড় ভাই নাকি কি সব করেছে, যা আমি এখানে নাম নিতে চাই না। দয়া করে আমার নামটি যেন এখানে না আসে। টাকার প্রয়োজন না থাকলে এমন জায়গায় কাজ করতাম না। এই নিয়ে যত ঝগড়া ফ্যাসাদ, যদিও ওই বিষয়গুলো নিয়ে আমার মালিক কাজ করছেন, কিন্তু তবুও আমি বলি কি, আপাতত আপনারা এই বিল্ডিংটা ভাড়া নেবেন না, বাকিটা আপনাদের ইচ্ছে। এসব কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। বাবা লোকটিকে বললেন, আজ সকালবেলা যিশুদাস নামে একজন লোক এসে আমাকে এই বিল্ডিংটার ঠিকানা দিয়েছেন। উনি নাকি 10 বছর ধরে এই বিল্ডিংটাতে দারোয়ানি করেছিলেন। দারোয়ান অবাক হয়ে বললেন, বলেন কি? এসব বিল্ডিংটা বানানো হয়েছে মাত্র বছরখানেক হবে, আর এই নামে তো আমি কাউকে চিনি না। আমরা 3জনে একটা ঘরের মধ্যে দিয়ে বাড়িতে পৌঁছালাম। বাবা মাকে বলল, কিছুই বুঝতে পারছি না। মা বলল, তুমি আগে শহরদের সাথে কথা বলে নাও। তখন রাত 8টা হবে। বাবা কল দিলেন, কিন্তু কল রিসিভ হলো না। আর 2 ঘন্টা পরে শরৎ কাকা নিজেই কল দিলেন। কাকা বাবার মুখ থেকে সমস্ত কথা শুনে অবাক হয়ে গেলেন। কাকা নাকি এমন কাউকেই চিনে না, আর কাকা তো কাউকে পাঠায়নি। সালটা 2014, 26 তারিখ। এই দিনের সেই খারাপ সময়টা আমার সাথে শুরু হয়। আমার একটা ভুলের কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত আছে বলেই আজ আমি এই সত্যি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আমার নাম মেঘা। এটা ভারতের কলকাতার ঘটনা। আমি আমার বান্ধবী প্রতিদিন একটি শ্মশানের পাশ দিয়ে কোচিংয়ে আসা যাওয়া করতাম। আমরা যেদিকে আসা যাওয়া করতাম সেটা শ্মশানের পেছনের দিকের রাস্তা ছিল। অনেক বড় দেয়াল ছিল, কিন্তু বাড়ির থেকে আসা যাওয়ার পথ কাছাকাছি বলেই আমরা এদিক দিয়ে আসা যাওয়া করতাম। কখনো তেমন কোনো ভয় লাগেনি আমাদের, কিন্তু সেদিন আমার একটা ভুলের কারণে একটা বড় বিপদের সম্মুখীন হয়েছি। বিকেল 5:30 নাগাদ আমরা বাড়ি ফিরছিলাম। তখন শীতকাল চলছিল। শ্মশানের পাশ দিয়ে আসার পরে হঠাৎ একটা জিনিস আমার চোখে পড়ল। দেখলাম ছোট্ট একটা সুন্দর বক্স বক্স শ্মশানের দেয়াল ঘেঁষে পড়ে আছে। আমি তুলতে যাব, অমনি আমার বান্ধবী রিনা বলল, না রে, তুলিস না, রাস্তায় পড়ে থাকা জিনিস ওইভাবে তুলতে নেই, আর পড়েই তো আছে, নিয়ে যাই, কারো অপ্রয়োজনীয় জিনিস হবে। কিন্তু বক্সটা কি সুন্দর! রিনা নিষেধ করা সত্ত্বেও আমি বক্সটা তুলে আমার ব্যাগে নিয়ে নিলাম। রাতের খাবার শেষে ভাবলাম বক্সটা খুলেই দেখি কি আছে ওখানে, কিন্তু আবার ভাবলাম না, সবাই ঘুমিয়ে যাক, তারপরে খুলে দেখব। নিজের নিজেরই খুব অদ্ভুত লাগছে বক্সটা দেখার জন্য, যেন এক অন্য রকমের কৌতূহল অনুভব করছি। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন আমি ওই বক্সটা খুলে দেখলাম কালো পুঁটলির মতো একটা কালো কাপড়ের মধ্যে কি জানি আছে, আর একটা ছোট আয়না। আয়না আয়নাটা আমার ভীষণ ভালো লাগলো। আমি আয়নার দিকে তাকাতেই আমার নিজেকেই দেখছিলাম না। এরপরে 3 দিনের ঘটনা আমার আর মনে নেই, কিন্তু আম্মুর মুখে যা শুনেছি তার বর্ণনাই এখন দিব। আম্মু আমাকে বলল, সেদিন রাতে 3টার সময় আম্মু ডাইনিংয়ে পানির জন্য আসছিল। আমার রুমের দরজার দিকে তাকাতেই দরজাটা খোলা দেখলো। আমাকে খোঁজাখুঁজি শুরু করলো, আব্বু, আম্মু ও ভাইয়া মিলে, কিন্তু ঘরের কোথাও আমাকে পাওয়া গেল না। একটু পরে আমাদের বিল্ডিং এর দারোয়ান আঙ্কেল আব্বুকে
করে বলল, স্যার, আপনার মেয়ে এত রাতে ছাদে কি করছে? আমি পানি তুলতে এসে দেখি সে এখানেই রেলিংয়ে বসে আছে। এই কথা শুনে আব্বু, আম্মু, ভাইয়া তিনজনে চমকে উঠল। কারণ ঘরের মেইন দরজা তো বন্ধ ছিল। এটা কিভাবে সম্ভব? এরপর আমাকে নিচে নিয়ে এলো আম্মু। আমাকে আমার রুমে নিয়ে গেল। আমার থেকে এত জিজ্ঞেস করার পরও নাকি আমি কোনো উত্তরই দিচ্ছিলাম না। পরে আব্বু বলল, এখন ওকে তুমি সাথে নিয়ে শুয়ে পড়ো, কাল সকালে কথা হবে। পরের দিন সকালে আম্মু আমার রুমের জানালার পর্দা সরাচ্ছিল যাতে সূর্যের আলো রুমের ভিতরে আসে। কিন্তু আমি চিৎকার দিয়ে উঠে আম্মুকে আমি নাকি খুব গর্জন করে বলে উঠি, এখনই জানলার পর্দা বন্ধ কর, আমার পুরো ঘর অন্ধকার থাকবে। আমার গলার স্বর এতটাই ভয়ানক ছিল, আম্মু তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। এরপর আম্মু আর আব্বু আলোচনা করছিল, কি হয়েছে, ওর বান্ধবীদের থেকে একটু কি জানতে পারবো? কিছুই কিছুই বুঝতে পারছি না। কাল রাতে তো ভালোই ছিল। আম্মু বলল ডাক্তারের কাছে নিয়ে যাব। আম্মু নাকি আব্বুকে বলছিল ডাক্তারে কে গিয়ে কি বলবে। দুপুরে যখন আম্মু খাবার টেবিলে খাওয়া দাওয়া দিল সবার জন্য, আমি নাকি একা সবার খাওয়াগুলি আমি খেয়ে ফেললাম। এভাবে কেটে গেল আরো 2টো দিন। এর মাঝে আম্মু কয়েকটি কথা বলল। আম্মু যখন রান্নাঘরে রান্না করত, আমি নাকি বারবার আম্মুকে উকি দিয়ে দেখতাম আর খিলখিল করে হাসতাম। মাঝরাতে আম্মুদের রুমের দরজা বন্ধ থাকা সত্ত্বেও আমি নাকি তাদের বিছানায় পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আবার মাঝে মধ্যে ভাইয়া দেখতো আমি দরজা বন্ধ থাকা সত্ত্বেও রুমের ভেতর থেকে বেরিয়ে আসছি। আমার রুম সবসময় অন্ধকার থাকতো। প্রায় সময় আমি নিজেই নিজের সাথে কথা বলতাম। কখনো জোরে জোরে হাসতাম, কখনো গুনগুনিয়ে গান করতাম। এসব কিছু আমার পরিবারকে অনেক ভয়ের মধ্যে রেখেছিল। আল্লাহর রহমত ছিল, তাদের কারো উপর কোনো ক্ষতি হয়নি। পরে আম্মু রিনার কাছ থেকে সবকিছু জানতে পেরে একজন রাখি হুজুর, যিনি রুকায়া করেন, ওনাকে আমার বাসায় ডেকে পাঠালেন। উনি আসার পরে নাকি আমি বেশ অস্থির করছিলাম। বেশ কিছু সময় উনি জোরে জোরে কোরআন তেলাওয়াত পড়েই আমি নাকি শান্ত হয়ে গিয়েছিলাম। আমার ড্রয়ার থেকে সেই পুঁটলি এবং আয়না সহ নিজের ব্যাগ নিয়ে গেলেন। এর মাঝে কয়েকদিন উনি আমাদের ঘরে অনেক নিয়ম কানুন করছিলেন। আমি এখানে উল্লেখ করছি না। এই সমস্ত সমস্ত জিনিস শরীরের মধ্যে ঢুকলে এত সহজে বের হয় না। এ সময় আমার পরিবারকে অনেক কষ্টের মধ্যে যেতে হয়েছে। তাছাড়া দীর্ঘ 1 বছর আমাদের আত্মীয় স্বজন বাসায় আসেননি। অজানা এক ভয় তাদের মধ্যে কাজ করছিল। হুজুর কোরআন তেলাওয়াত আমার কানে যাওয়ার পর আমার শরীর বেশ ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল এই শরীরটা যেন আমারই ছিল না। হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেদিন এই বক্সটা তুলছিলে? আমি বললাম, জি। উনি বললেন, এভাবে রাস্তায় পড়ে থাকা জিনিস তোলা উচিত নয়। শ্মশান বা কবরস্থানের পাশে পড়ে থাকা কোনো জিনিস তো অবশ্যই নয়। আজকে পরে এরকম কোনো কাজ আর কখনো করো না। তুমি এমন একটা জিনিস তুলেছিলে যেটা অন্য কারোর জন্য করা একটা কালো জাদু ছিল। অর্থাৎ খারাপ কিছু মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকলে এই সমস্ত কাজগুলো করে। আর ওটাতে হাত দেওয়াতেই তোমার সাথে একটা খারাপ জিন তোমার শরীরে প্রবেশ করার সুযোগ পায়। তোমার উপর আল্লাহর অশেষ রহমত আছে, সঠিক সময়ে সঠিক ওষুধটা পড়েছে। তবে হ্যাঁ, তুমি ওই শ্মশানের পাশে আসা যাওয়া করতে পারবে না। উনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি যেন এগুলো পড়ি। আর এখন আর ওই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি না। তবে আব্বু ঠিক করলো ওই জায়গাটা ওই জায়গাটা ছেড়ে দেবে, অন্য জায়গায় বাসা নেবে। আর কখনো রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস তুলবো না। আপনারাও সচেতন হন।